ওরা দুজন একটা রেস্টুরেন্টে ছিল। রেশমা আজকে আলাদাভাবে সেজেছে। ও যে খুশি তা যে কেউ চেহারা দেখে বলে দিতে পারবে। সালারও তা জানে। ওয়েটারের কাছে থেকে মেনু কার্ড নিলেও বন্ধ করে রেখে দেয় সালার। রেশমা অবাক হয়। ও নিজের কার্ড খুলে দেখেছিল। লাঞ্চ আমার তরফ থেকে হলেও মেনু তোমার পছন্দের হবে, সালার মুচকি হেসে বলে। ওকে। রেশমা মন খুলে হাসে। ওয়েটারকে খাবার নোট করায়। ওয়েটার চলে যাওয়ার পর বলল, তোমার তরফ থেকে লাঞ্চ। এই দাওয়াত আমার জন্য বেশ সুন্দর সারপ্রাইজ। আগে তো কখনো এভাবে দাওয়াত দেওনি, বরং আমি দিলেও ফিরিয়ে দিয়েছো। হ্যাঁ, কিন্তু এখন আমাদের কিছু কথা বলা জরুরি হয়ে গেছে, এজন্য ডাকতে হলো, সালার বলল। রেশমা গভীর চোখে তাকায়। কিছু কথা? কোন বিষয়ে? আগে লাঞ্চ করি, তারপর বলবো। সালার এড়িয়ে যায়। কিছু লাঞ্চ আসতে এবং খেতে অনেক সময় লাগবে। ভালো হয় যদি আমরা এখনই বলি। ইসমা অধৈর্য হয়ে বলল, না, এটা ভালো হবে না, লাঞ্চের পরই কথা হোক। সালার হাসে কিন্তু নির্দিষ্ট সুরে বলে। রিশমা আর জোর দেয়নি। ওরা হালকা আলাপ করতে থাকে। লাঞ্চ চলে আসে। দুজন খাওয়ায় ব্যস্ত। লাঞ্চ শেষ হয়ে প্রায় 1.25 ঘন্টা লাগে। সালার ওয়েটারকে কফি আনতে বলে। সালার মনে হয় এমন কথা শুরু করা উচিত। রেশমা কফিতে চুমুক দিয়ে বলল। সালারকে এখন খুব গম্ভীর দেখাচ্ছে। মাথা নিচু করে কফিতে চামচ নাড়ছিল ও। রিমসার আওয়াজে মাথা তোলে। আমি সেই কার্ডের ব্যাপারে কথা বলতে চাই যা 2 দিন আগে তুমি পাঠিয়েছ। রিমসার মুখ কিছুটা লাল হয়ে ওঠে। 2 দিন আগে যখন সালার ফ্ল্যাটে ফিরে, তখন একটা কার্ড আর বুকের অপেক্ষা করছিল ওর জন্য। 1 সপ্তাহ ব্যাংকের কাজে হংকংয়ে কাটিয়ে সেদিন সন্ধ্যায় ফিরেছিল কার্ড রিমসার পাঠানো। তোমাকে আবার দেখতে পাওয়া খুশি আমার জন্য কত বড় তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। কার্ডের উপর লেখা লাইন পড়ে থ মেরে বসে থাকে। ওর সবচেয়ে খারাপ ভয় সত্য প্রমাণিত হয়েছে। রিমসার জন্য নিজেকে অনুভূতি জানান দিচ্ছিল। পরে 2 দিন এই কার্ডের ব্যাপারে কিছু বলেনি, কিন্তু উইকেন্ডের লাঞ্চের জন্য ডাকে। রিমসার সঙ্গে এখন সব কথা পরিষ্কার করা জরুরি পড়েছে। কার্ড তোমাকে বিরক্ত করেছে? রিমসা জিজ্ঞেস করে। না, লাইন। রিমসা খানিক বিব্রত হয়। আম সরি। কিন্তু সালার, আমি শুধু বলতে চেয়েছি কতটা মিস করেছি। সালার কফিতে চুমুক দেয়। আমি তোমাকে পছন্দ করি, বিয়ে করতে চাই। রিমসা কিছুক্ষণ বিরতির পর বলল, হয়তো এই প্রপোজাল তোমার কাছে অদ্ভুত লাগছে, তবে দীর্ঘদিন ধরে আমি এই বিষয়ে তোমার সঙ্গে কথা বলতে চাইছি। ফ্ল্যাট না, কার্ডে যা লিখেছি, সত্যি আমি তোমার জন্য তা অনুভব করি। সালার ওকে কথা শেষ করতে দেয় না। এরপর কফির কাপ নামিয়ে রেখে বলল, কিন্তু আমি বিয়ে করতে চাই না। কেন? এই প্রশ্নের উত্তর কি জরুরি? না, জরুরি না, তবে বলতে কি ক্ষতি কি? তুমি আমাকে কেন বিয়ে করতে চাও? কারণ তুমি আলাদা। সালার গভীর শ্বাস ফেলে। সাধারণ পুরুষদের মতো নও। সততা আছে তোমার মাঝে, কালচার প্রুভড। আমি এমন নই। প্রমাণ করো। রিমসা চ্যালেঞ্জ করে। করতে পারি, কিন্তু করব না। কফির কাপ আবার তুলে নেয়। সব পুরুষ সালার সিঙ্গারদের চেয়ে অত্যন্ত ভালো। কোন দিক দিয়ে? সব দিক দিয়ে। আমি বিশ্বাস করি না। তোমার অবিশ্বাসের সত্য বদলে যাবে না। আমি তোমাকে চিনি, 1.5 বছর ধরে তোমার সঙ্গে কাজ করছি। পুরুষদের ব্যাপারে এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত আসা ঠিক না। তোমার কোনো কথাই তোমার ব্যাপারে আমার সিদ্ধান্ত বদলাতে পারবে না। তুমি যে ফ্যামিলি, যে সোসাইটি, সেখানে আমার চেয়ে ভালো কাউকে পেয়ে যাবে। আমার সাথে তুমি শুধু নিজের তরফের কথা বলো। রিমসা, আমি অন্য কাউকে ভালোবাসি, অবশেষে বলে। এতক্ষণে কথাবার্তা এই প্রথম রিমসার মুখ কালো হয়ে যায়। তুমি তুমি কখনো কখনো বলনি। সালার মৃদু হাসল। আমাদের মধ্যে এমন খোলামেলা সম্পর্ক কখনো ছিল না। তুমি ওকে বিয়ে করবে? দুজনের মাঝে দীর্ঘ নীরবতা নেমে আসে। হতে পারে কিছু অসুবিধার কারণে বিয়ে করতে পারবো না, সালার বলল। বুঝলাম না, কাকে ভালোবাসো এটা জেনেও যে তোমাদের বিয়েও নাও হতে পারে? হ্যাঁ, এমন কিছুই। এত আবেগিত তুমি নও সালার। একজন সম্পূর্ণ প্র্যাকটিক্যাল মানুষ। আর একজন প্র্যাকটিক্যাল মানুষ হয়ে এসব অদ্ভুত কথা বলছো? রিমসা ঠাট্টার ছলে বলল। ধরো ওখানে যদি তোমার বিয়ে না হয়, তাহলে বিয়ে করবে না? না। রিমসা ডানে বামে মাথা নেড়ে বলল, আই কান্ট বিলিভ ইট। কিন্তু ব্যাপারটা এমনই। বিয়ের কথা ভাবলেও 10-15 বছর পর, আর 10-15 বছর পর্যন্ত বেঁচে থাকবো কি না তার নিশ্চয়তা কী?
খুব শুকনো সুরে বলে, হাতের ইশারায় ওয়েটারকে ডাকলো। আমি চাই রিমসা আজকের কথাবার্তার পর আমাদের মধ্যে আর কোনো সমস্যা তৈরি হবে না। আমরা ভালো কলিগ, সম্পর্কটা এর মাঝে সীমাবদ্ধ থাকুক। আমার জন্য নিজের সময় নষ্ট করো না। আমি তা নই যা তুমি ভাবছ। ওয়েটার এসে পড়ে, সালার বিল দেয়। রিমসা একদৃষ্টিতে সালারের দিকে তাকিয়ে রইল, গভীর ভাবনায় ডুবে। সেদিন এক কাজে সালার লাঞ্চ ব্রেকে অফিস থেকে বেরিয়েছিল। রেল ক্রসিংয়ে যানজটের ভিড় থেকে দূরে থেকেই গাড়ি ঘুরিয়ে নেয়। এই মুহূর্তে কোনো ট্রাফিক জ্যামে ফেসে সময় নষ্ট করতে চায় না। গাড়ি পেছনে এনে অন্য রাস্তায় ইউটার্ন নিল। রাস্তায় একটু এগিয়ে যেতে একজন বয়স্ক মহিলা ফুটপাতে বসা দেখতে পায়। এটা একটা হাই রোড, প্রায় নির্জন। মহিলার পোশাক ও চেহারা মনে হচ্ছে ভালো পরিবারের। হাতে স্বর্ণের চুড়িগুলো দেখা যাচ্ছিল। ওর ভয় হয় বয়স্ক মহিলার নির্জন রাস্তায় কোনো বিপদের মুখে না পড়ে। গাড়ি তার কাছে এনে থামালো। মহিলা ফর্সার রং লাল হয়ে উঠেছে, শ্বাস দ্রুত ওঠানামা করছে। হয়তো শ্বাস ঠিক করার জন্য রাস্তার পাশে বসেছিল। আসসালামু আলাইকুম আম্মিজি। কী সমস্যা? এখানে কেন বসে আছেন? সানগ্লাস খুলে জানালা দিয়ে মাথা বের করে জিজ্ঞেস করে ও। বাবা, আমি রিক্সা পাচ্ছি না। সালা তার কথা শুনে অবাক হয়। এটা মেইন রোড না, আবাসিক এলাকার হাই রোড। এখানে রিক্সা পাওয়ার কোনো চান্স নেই। আম্মিজি, এখান থেকে আপনি রিক্সা পাবেন না। কোথায় যাবেন? ভদ্রমহিলা শহরের ভিতরে এক এলাকার নাম বলেন। সালারের পক্ষে তাকে সেখানে রেখে আসা সম্ভব না। আমার সাথে চলুন, মেইন রোড দিয়ে আসছি, সেখান থেকে রিক্সা পেয়ে যাবেন। পেছনের দরজার লক খুলে বাইরে বের হয়, কিন্তু মহিলাকে উদ্বিগ্ন মনে হলো। তার ভয়ের কারণ বোঝে। ও আম্মিজি, ভয় পাওয়ার কিছু নেই। আমি ভালো মানুষ, আপনার ক্ষতি করব না, সূর্য সাহায্য করতে চাই। কারণ এখান থেকে রিক্সা পাওয়া যাবে না। তাছাড়া রাস্তা নির্জন, গয়না পরে আছেন, যে কেউ ক্ষতি করতে পারে। নরমভাবে তার ভয় দূর করার চেষ্টা করলো। মহিলা চোখের চশমা ঠিক করে চুরির দিকে তাকিয়ে বলল, এগুলো এগুলো তো সব নকল গয়না। এটা তো ভালো কথা, কিন্তু যে কেউ ভুল বুঝতে পারে। কেউ তো এসে জিজ্ঞেস করবে না এগুলো আসল না নকল। সালাদ তার মিথ্যের মান রেখে বলল। মহিলা চিন্তায় পড়ে যায়। সালারের দেরি হচ্ছে। আচ্ছা আম্মিজি, আপনি ঠিক মনে না করলে থাক। গাড়ির দিকে পা বাড়ায়। মহিলা পেছন থেকে বলে উঠল, না না, আমি যাব তোমার সাথে। এমনিতেই পায়ের দম শেষ হাঁটতে হাঁটতে। পায়ের উপর জোর দিয়ে তিনি দাঁড়ানোর চেষ্টা করেন। সালার তার হাত ধরে সাহায্য করে। এরপর পেছনের সিটে দরজা খুলে ভেতরে বসিয়ে দেয়। হাই রোড ক্রস করে মেইন রোডে এসে খালি রিক্সা খোঁজে, কিন্তু আশেপাশে কোনো রিক্সা চোখে পড়ছিল না। তাই আস্তে আস্তে গাড়ি চালিয়ে ভেতরে ভিড়ের মাঝে খালি রিক্সা খুঁজতে থাকে। তোমার নাম কি বাবা? সালার। স্লার? তিনি নিশ্চিন্ত হতে চাইলেন। ও হেসে ফেলল। জীবনের প্রথম কারো মুখে নিজের নাম বিগড়ানো শুনছেন। তাকে নিশ্চিত করা ছাড়া উপায় নেই, কারণ তিনি পাঞ্জাবি মহিলা। ওর সঙ্গে টেনে টুনে উর্দুতে কথা বলছে। জি। সালার তাকে নিশ্চিত করল। এটা কেমন নাম? অর্থ কী এর? মহিলা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন। সালার নিজের নামের অর্থ তাকে পাঞ্জাবি ভাষায় বোঝায়। আম্মিজি ওর মুখে পাঞ্জাবি শুনে খুশি হন। এরপর পাঞ্জাবিতে কথা বলতে থাকেন। ওর নামের অর্থ জানার পর বললেন, আমার বড় বউয়ের ছেলে হয়েছে। ও হতভম্ব। নামের অর্থের সাথে এই বাক্যের কী সম্পর্ক? জি মোবারক হোক, এর বাইরে বলার মতো কিছু পায় না। খায়ের মোবারক। মহিলা বেশ সানন্দে ওর শুভেচ্ছা গ্রহণ করলেন। আমার ছেলের বউয়ের ফোন এসেছিল, বলল, মা আপনি কোনো নাম রাখেন। তোমার নাম বলে দিই? সালার ব্যাক ভিউ মিরর দিয়ে অবাক হয়ে মহিলার দিকে তাকায়। দিয়ে দেন। যাক, এটা একটা সমাধান হলো। আম্মিজি এখন নিশ্চিন্তে চশমা খুলে তার লম্বা চাদরের আঁচল থেকে কাজ পরিষ্কার করছেন। সালার এখনও কোনো রিক্সা দেখা পায়নি। বয়স কত তোমার? মহিলা কথা সেখান থেকে শুরু করলেন যেখান থেকে থেমেছিলেন। 30 বছর। বিয়ে হয়ে গেছে? সালার হ্যাঁ বলতে চেয়েছিল, কিন্তু চিন্তা করে হ্যাঁ এর প্রশ্নের ধারাবাহিকতা বেড়ে যাবে, তাই ভালো হবে যদি না বলে দেয়। কিন্তু এই আন্দাজে সেদিনের সবচেয়ে বড় ভুলে পরিণত হয়েছিল ওর। না। বিয়ে করনি কেন? ব্যাস এমনিতেই। আচ্ছা। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। সালার মনে মনে দোয়া করে তাড়াতাড়ি যেন রিক্সা পেয়ে যায়। ও দেরি
হচ্ছিল। কী করো তুমি? ব্যাংকে চাকরি করি। কী ধরনের কাজ করো সেখানে? সালার নিজের চাকরির পদবি বলল। জানতো আম্মিজির মাথার ওপর দিয়ে যাবে, কিন্তু তখন হতবাক হয় যখন তিনি বেশ সহজ ভঙ্গিতে বললেন, এটাকে তো অফিসার বলে, তাই না? সালার হাসি। ওর কাছকে এর চেয়ে ভালো নাম অন্য কেউ দিতে পারবে না। জি আম্মিজি, অফিসার বলে। কতখানি পড়াশোনা করেছ? 16 গ্রেড পর্যন্ত। আবার আম্মিজির ফর্মুলা ব্যবহার করে উত্তর দেয়, কিন্তু তার পরবর্তী প্রশ্ন আরও অবাক করে। এটা কেমন 16 গ্রেড? MBA করছো নাকি MA ইকোনমিক্স? সালার পেছন করে তাকায়। তিনি চশমার ফাঁক দিয়ে ওর দিকে তাকিয়ে আছেন। আম্মিজি, আপনি জানেন MBA বা MA ইকোনমিক্স কী? সত্যিই বিস্মিত হয়। দেখো, আমি নাকি জানবো না। আমার বড় ছেলের প্রথমে পাকিস্তান থেকে MA ইকোনমিক্স করেছে, এরপর ইংল্যান্ডে গিয়ে MA করেছে। আমার ছেলেরও ব্যাংকে চাকরি করে, তবে ইংল্যান্ডে। ওরই তো ছেলে হয়েছে। সালার একটা লম্বা নিঃশ্বাস ফেলে ঘাড় সামনে ফেরায়। তাহলে তুমি এখনও আমাকে বলনি তো কি? সালার ভুলে যেয়ে কি জিজ্ঞেস করেছিল। তোমার পড়াশোনার ব্যাপারে। আমি MBA করেছি। কোথা থেকে? আমেরিকা থেকে। ভালো। বাবা মা আছে? জি। কয় ভাই বোন? প্রশ্নের ধারাবাহিকতা দীর্ঘ হতে থাকে। পালানোর কোনো পথ নেই। কয় ভাই কয় বোন? 1 বোন আর 4 ভাই। কয়জনের বিয়ে হয়েছে? আমি ছাড়া সবার। তুমি সবার ছোট? না, 4 নাম্বার। ছোট একটা ভাই আছে। নিজের মানবিক আচরণে আফসোস হচ্ছে ওর। তোমার ছোট ভাইও বিয়ে করে ফেলেছে? জি। তাহলে তুমি বিয়ে করনি কেন? প্রেমের কোনো চক্কর নেই তো? এবার সত্য সত্য সালার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তার মানসিক অবস্থা নিয়ে সন্দেহান হয়। আমি জি, রিক্সা তো পাচ্ছি না। আপনি ঠিকানা বলুন, আমি দিয়ে আসছি। তার প্রশ্নের উত্তর এড়িয়ে যায়। দেরি ওর আগেই হয়ে গেছে। রিক্সার কোনো নাম নিশানা নেই। বয়স্ক মহিলাকে কোনো রাস্তায় একা রেখে যেতেও পারবে না। আমি যে ঠিকানা বলল, সালার বোঝে না। চত্বরে দাঁড়িয়ে থাকা একজন পুলিশ কনস্টেবলের কাছে সাহায্য চায়। সে এলাকার রাস্তা বুঝিয়ে দেয়, আবার গাড়ি চলতে শুরু করে। তাহলে তুমি আমাকে বললে না প্রেমের কোনো চক্কর আছে কিনা? সালারের মনে চায় কোথাও ডুবে মরতে। মহিলা নিজের প্রশ্ন ভুলে যায়নি, অথচ এই প্রশ্নের উত্তর থেকে বাঁচার জন্যই তাকে বাড়ি ছেড়ে আসতে রাজি হয়েছে ও। না আম্মিজি, এমন কোনো ব্যাপার না, গম্ভীর হয়ে বলল। আলহামদুলিল্লাহ। আম্মিজি, এই আলহামদুলিল্লাহর কারণ বুঝলো না ও। চেষ্টাও করে না বোঝার। তিনি এখন খুঁটি খুঁটে ওর বাবা মায়ের ব্যাপারে তথ্য জানার চেষ্টা করছে। ও সত্যিই বিপদে পড়ে গেছে। সবচেয়ে বড় গণ্ডগোল তখন হয় যখন আম্মিজি বলা এলাকায় পৌঁছায়। তাকে বাড়ির গলি দেখিয়ে দিতে বললে আম্মিজি চমৎকার নিশ্চিন্তভাবে বলল, আমি শুধু জানি এই এলাকার বাড়ি, কিন্তু গলি আমি চিনি না। সালার আহম্মক বনে যায়। আম্মিজি, তাহলে বাড়িতে কিভাবে পৌঁছাবো? না চিনলে আপনাকে এই এলাকায় কোথায় রেখে যাব? তিনি ওকে বাড়ির নাম্বার আর নাম বলতে লাগলেন। না আম্মিজি, গলির নাম বলুন আমাকে। তিনি গলির নামের বদলে আলামত বলতে থাকেন। মিষ্টির একটা দোকান আছে গলির কোনায়, খুব চওড়া রাস্তা। পারভেজ সাহেবের বাড়ি ওইখানে, যার ছেলে গত সপ্তাহে জার্মানিতে বিয়ে করেছে। ছেলের বই এখানেই আছে, আমাদের মহল্লায়। বিয়ের খবর শুনে বেচারি কান্নাকাটি করে মহল্লার মাথায় তুলে ফেলেছিলেন। আলামত বলতে গিয়ে অন্য কোথাও পৌঁছে গেছেন। সালার রাস্তার পাশে গাড়ি থামায়। আম্মিজি, আপনার স্বামীর নাম কি? বাড়ির ব্যাপারে, গলির ব্যাপারে খুলে বলুন। এভাবে বললে আমি আপনাকে বাড়ি পৌঁছাতে পারবো না, ধৈর্য নিয়ে বলল। আমাকে সাইয়েদা আম্মা নামে চিনে সবাই। স্বামী বেচারা 10 বছর আগে মরে গেছে, তাকে মানুষ কবেই ভুলে গেছে। আর গলির ব্যাপারে বলছি তো তোমাকে, অনেক বড় গলি। 3 দিন আগে 2টা ড্রেনের ঢাকনা লাগানো হয়েছে, একেবারে নতুন, সিমেন্ট দিয়ে লাগিয়েছে। এবার প্রতি মাসে কেউ না কেউ খুলে নিয়ে যায়। এবার নিশ্চিন্ত হওয়া গেছে। সালার বিরক্তিতে দীর্ঘশ্বাস ফেলল। আম্মিজি, আমি কি মানুষকে এটা বলে জিজ্ঞেস করবো যে দুই নতুন ট্রেনের ঢাকনার গলি আপনার ওখানকার? এমন কারণ নাম বলুন যাকে সবাই চিনবে, পরিচিত মুখ। তিনি হলেন মর্তুজা সাহেব, যার ছেলে মুজাফফের কালকে পা ভেঙেছে। আম্মিজি, এটা কোনো পরিচয় হলো না। তিনি রাগ করলেন।
সবার ঘরে কি একজন করে পা ভাঙা মানুষ আছে নাকি? সালা চুপ করে গাড়ি থেকে বের হয়, আশেপাশের দোকানে গিয়ে আমার বিবরণ অনুযায়ী গলি খোঁজার চেষ্টা করে, কিন্তু শীঘ্রই বুঝে যায় তার বিবরণ আজ অন্তত বাড়ি খুঁজে পাবে না। হতাশ হয়ে ফিরে আসে। আম্মিজি, ফোন আছে আপনার বাড়িতে? গাড়িতে ঢুকে জিজ্ঞেস করলো। হ্যাঁ আছে। সালার স্বস্তির শ্বাস নেয়। নাম্বার বলুন। মোবাইল বের করে বলল, নাম্বার তো আমি জানি না। সালার পাথর হয়ে যায়। ফোন নাম্বারও জানেন না? চরম ধাক্কা খেয়ে বলল, বাবা আমি কই ফোন করব, ছেলেরা নিজেরা করে, আত্মীয়রা করে, প্রয়োজন হলে মেয়ে করে দেয়। ওখানে মডেল টাউন কার কাছে গেছেন? সালার হঠাৎ খেয়াল আসে, কিছু আত্মীয় আছে আমার, নাতির মিষ্টি দিতে গেছি। গর্ব ভরে বলছেন। সালার তৃপ্তির শ্বাস নেই, গাড়ি স্টার্ট দেয়। আচ্ছা ওখানেই যাই, ঠিকানা বলুন। ওখানকার ঠিকানা জানি না আমি। সালার এবার ধাক্কায় চোটে কিছুক্ষণের জন্য বোবা হয়ে গেছে। তাহলে কিভাবে গেলেন? বাবা আসলে যেখানে যাওয়ার প্রতিবেশী ছেলেমেয়েরা দিয়ে আসে, ওরা জানে ঠিকানা। 10 বছর ধরে ওরা আসা নেওয়া করে আমাকে, ওরা দিয়ে আসে আর ওখান থেকে বিলাল বা অন্য কেউ নিয়ে আসে। আসলে বিলালরাও আগে আমাদের মহল্লায় থাকতো, 10-12 বছর আগে এদিকে চলে আসছে, তাই আমার পুরো এলাকা ওদের ঠিকানা জানে। সালার কিছু বলে নাই, ভাবে যেখান থেকে এনেছে সেখানে গেলেই বিলালের বাড়ি পেয়ে যাব। সাইদা আমার কথা চলছে। আজকে বিলালের বাড়িতে কেউ ছিল না, কাজের মেয়ে ছাড়া। কিছুক্ষণ অপেক্ষা করলো, তারপর যখন ওরা এলো না তখন ভাবলাম নিজেই চলে যাই বাড়ি। তারপর মাশাআল্লাহ তোমাকে খুঁজে পেলাম। আমাজি, আপনি রিকশাওয়ালাকে কি বলতেন? সেই সব যা তোমাকে বলেছি। তার বুদ্ধিমত্তা বনে যায় ও। এর আগে কখনো এইভাবে ঠিকানা বলে বাড়ি পৌঁছেছেন? খানিক আক্ষেপের সুরে গাড়ি রিভার্স নিয়ে বলল সালার। না, কখনো না, দরকার হয়নি। সাইদা আমার ভেতরে প্রশান্তের ভাব ঈর্ষণীয়। সালারে কিছু না বলে গাড়ির রোডে নিয়ে আসে। এখন তুমি কোথায় যাচ্ছ? সাইদা আমার বেশিক্ষণ চুপ থাকতে পারলেন না। আপনাকে যেখান থেকে এনেছি বাড়ি সেখানে কোথাও হবে। কোনো ইউটার্ন নেননি তো? সালার ব্যাক ভিউ মিররে তাকিয়ে জিজ্ঞেস করলো। না আমি তো নেইনি। সাইদা আমার কিছুটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বললেন। সালার তার কথার ধরনে খেয়াল করেনি। এটা ভাবে স্বস্তি নিঃশ্বাস ফেলে, এর মানে বাড়ি সেই রাস্তায় কোথাও হবে। আর গলির চেয়ে কলোনিতে বাড়ি খোঁজা সহজ, সেটাও যদি আবার এক রাস্তার হয়। তুমি সিগারেট খাও? নীরবতা ভেঙে ফেললেন তিনি। গাড়ি ড্রাইভ করতে করতে থম মেরে যায়। আমি ব্যাক ভিউ মিরর দেখে তিনি তাকিয়ে আছে ওর দিকে। না, প্রশ্ন মাথায় ঢোকাননি। অন্য কোনো নেশা ইত্যাদি? এবার প্রশ্নের চেয়ে তার খোলামেলা ভাব বেশি অবাক করে ওকে। আপনি কেন জিজ্ঞেস করছেন? ব্যাস এমনিতে। এত লম্বা রাস্তা আমি কিভাবে চুপ থাকবো? তিনি নিজের সমস্যা বললেন। আপনি কি মনে হয় আমি কোনো নেশা করি? সারা তাকে প্রশ্ন করলো। না তো, এজন্যই তো জিজ্ঞেস করছি। তার মানে করো না, তাই না? তার রক্ষণাত্মক স্টাইল সালারকে মুগ্ধ করে। না, সংক্ষেপে বলে। গাড়ি এখন সিগন্যালে থেমে গেছে। কোনো গার্লফ্রেন্ড আছে? সালার মনে হলো ভুল শুনছে। ঘুরে সাইদা আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। আপনি কি জিজ্ঞেস করলেন? জিজ্ঞেস করেছি তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? সাইদা আম্মা গার্লফ্রেন্ডের ওপর জোর দিয়ে বললেন। সালার হু হু করে হেসে উঠল। তাহলে আপনি জানেন গার্লফ্রেন্ড কি? সাইদা আম্মা ওর প্রশ্ন রুষ্ট হয়। কেন ভাই? 2 ছেলে আমার, আমি জানবো না গার্লফ্রেন্ড কি? ওদের পড়াশোনার জন্য বাইরে পাঠানোর সময় আমার স্বামী বলে দিয়েছিল কোনো গার্লফ্রেন্ড যাতে না হয়। মাসে একবার ফোন আসতো ওদের। সিগন্যাল সবুজ হয়ে গেছে। সালার হাসতে হাসতে সোজা হয়ে বসে অ্যাক্সিলারেটরের ওপর পা রাখলো। সাইদা আমা বলছিল, আমি দুজনকে বলতাম কসম খেয়ে বলতে, কোনো গার্লফ্রেন্ড তো বানাওনি। যতদিন বিয়ে হয়নি ততদিন ওরা ফোন করে আগে কসম খেত, সালাম পরে দিত। আম্মা গর্বের সুরে বললেন, খুব বাধ্য সন্তান আমার, দুজনেই গার্লফ্রেন্ড বানায়নি। আপনার নিজেদের পছন্দে দুজন বিয়ে করেছে? সালা জিজ্ঞেস করল। না, ওরা ওখানে নিজেদের পছন্দে বিয়ে করেছে, সরল কণ্ঠে বললেন তিনি। সালার এবার আর নিজের হাসি চেপে রাখতে পারল না একদমই। কি হয়েছে? সাইদা আমা গম্ভীর হয়ে জিজ্ঞেস করেন। কিছু না। আপনার ছেলের বউরা কি ইংরেজ? না, পাকিস্তানি, কিন্তু ওখানেই থাকে, ছেলেদের সঙ্গে কাজ করতো। কিন্তু তুমি হাসলে কেন? তেমন বিশেষ কোনো কারণ না। সাইদা আমা একটু চুপ থেকে আবার জিজ্ঞেস করলেন, তুমি তো বললে যে গার্লফ্রেন্ড
সালার শেষ করতে দেয় না। না সাইদা আম্মা, কোনো গার্লফ্রেন্ড নেই। মাশাল্লাহ মাশাল্লাহ। সালার এবার তার মাশাল্লার পেছনের কারণ বুঝতে ব্যর্থ। নিজের বাড়ি আছে? না, ভাড়া থাকি। কাজের লোক আছে? স্থায়ী নেই, ঝাড় মোছার জন্য একজন আছে। আর এই গাড়ি নিশ্চয়ই তোমার? জি। বেতন কত? সালার আবার চমকায়। কথোপকথন কোন দিকে এগোচ্ছে মাথায় কাজ করছে না। সাইদা আম্মা, আপনি এখানে একা কেন থাকেন? ছেলেদের কাছে কেন চলে যান না? সালার প্রসঙ্গ বদলায়। হ্যাঁ, আমারও ইচ্ছে। আগে ইচ্ছে করতো না, এখন ভাবছি মেয়ে বিয়ে দিয়ে চলে যাব। একা থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি। সালার এখন সেই রাস্তায় গিয়ে নিয়ে এসেছে যেখান থেকে সায়দা আমাকে তুলছিল। আমি আপনাকে এখান থেকে নাম নিয়েছি। এখন বলুন, এর মধ্যে কোনো বাড়ি? গাড়ির গতি কমিয়ে ডান দিকে বাড়িগুলোর দিকে ইশারা করে। গাড়ির নাম্বার জানি না আমি। দেখলে তো চিনবেন। হ্যাঁ হ্যাঁ, তা চিনব। তিনি বিলালদের বাড়ির আলামতো এমনভাবে বলেছিল যেমন নিজের বাড়ির বেলায় বলছিলেন। রাস্তার শেষে গাড়ি দাঁড়িয়ে আছে। আম্মা বাড়ি চিনতে পারেননি। বিলালের বাবার নাম জিজ্ঞেস করে গাড়ি থেকে বেরিয়ে এক এক করে দুপাশে সব বাড়িতে তার কথা জিজ্ঞেস করেও। আধ ঘন্টা সেই রাস্তা থাকা সব বাড়ির খোঁজ নেওয়া শেষ হয়ে যায়। কাঙ্ক্ষিত নামের মানুষটি বাড়ি এখানে নেই। নাম ঠিকমতো মনে আছে আপনার? ক্লান্ত হয়ে এসে জিজ্ঞেস করলো। হ্যাঁ, এটা কোনো কথা? আমি এখনও নাম ভুলে যাব? সায়দা আম্মা নারাজ হলেন। কিন্তু এই নামে কারো বাড়ি এখানে নেই। কেউ আপনাকে চেনে না এখানে। সালার গাড়িতে ভেতরে বসলো। তাহলে পাশের রাস্তাটাও দেখো। সায়দা আম্মা একটু দূরে থাকা আরেকটা রাস্তার দিকে ইশারা করে। কিন্তু আম্মা, আপনি তো বললেন এই রাস্তায়। সালার বলল। আমি কখন বললাম? তিনি আপত্তি জানালেন। জিজ্ঞেস করেছিলাম ইউটার্ন নিয়েছেন কি না। আপনি না বলেছিলেন। সালার তাকে মনে করিয়ে দেয়। হ্যাঁ, তা আমি বলেছি, কিন্তু এটা হয় কি? সালার মাথা ঘুরতে থাকে। টার্ন? হ্যাঁ, অন্য কোনো রাস্তা থেকে মোড় ঘুরে এখানে তো আসেননি। হ্যাঁ, এভাবে তো বলবে। সায়দা আম্মা স্বস্তি পেলেন। আমি এখানে কেন বসেছিলাম? হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়েছি বলে। এই রাস্তা তো ছোট, এখানে কয়েক পা হেঁটেই কি ক্লান্ত যাওয়া মানুষ আমি। সালার গাড়ি স্টার্ট দেয়। আজকের দিন খুব খারাপ ওর জন্য। কোন রাস্তা থেকে মোড় ঘুরে এখানে এসেছিল আপনি? আমার মনে হচ্ছে সায়দা আমার রাস্তা দেখে বিভ্রান্ত। হ্যাঁ, এটা থেকে, তিনি বললেন। স্যার নিশ্চিন্ত রাস্তা এটাও না। তবুও গাড়ি সেই রাস্তা থেকে নেয়। এটা তো লেখা হয়ে গেছে আজ ওর সারাদিন এভাবেই নষ্ট হবে। পরবর্তী 1-1.5 ঘন্টা সায়দা আম্মাকে নিয়ে আশেপাশে সব রাস্তা ঘুরি, কিন্তু সাফল্যে দেখা মেলে না। সায়দা আম্মা দূর থেকে বাড়ি পরিচিত মনে হয়, কিন্তু কাছে গিয়ে বলে ওঠেন, না না, এটা তো না। অবশেষে কলোনিতে খোঁজাখুঁজি ছেড়ে তাকে আবার সেই মহল্লায় নিয়ে আসে যেখানে শুরুতে তার বাড়ি খুঁজেছিল। সেখানে আরও 1 ঘন্টা নষ্ট করে ক্লান্ত হয়ে যখন গাড়িতে ফিরল, তখন সন্ধ্যা হয়ে গেছে। ওর অবস্থা বিপরীতে। সায়দা আম্মা খুব নিশ্চিন্তে গাড়িতে বসেছিল। পেয়েছো? সালারকে ভেতরে বসতে দেখে আম্মা জিজ্ঞেস করলেন। না, এখন রাত হয়ে গেছে, খোঁজা অর্থহীন। আমি থানায় রিপোর্ট করে রাখছি। আপনার মেয়ে বা প্রতিবেশীরা আপনাকে না পেয়ে নিশ্চয়ই পুলিশের সাথে যোগাযোগ করবে, তখন তারা এসে নিয়ে যাবে। গাড়ি স্টার্ট করতে করতে বলল। বেচারি আমনা চিন্তা করছে নিশ্চয়ই। সায়দা আম্মা মেয়েকে নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। সালার বলতে ইচ্ছে করছিল তার মেয়ের চেয়ে এখন বেশি চিন্তায় আছে ও, কিন্তু নীরবে গাড়ি ড্রাইভ করে পুলিশ স্টেশনে নিয়ে আসে তাকে। রিপোর্ট লেখানোর পরে চলে আসার জন্য উঠল। সায়দা আম্মা উঠে দাঁড়ায়। আপনি বসুন, আপনি এখানেই থাকবেন, সালার তাকে বলল। না না, আমরা তাকে এখানে রাখতে পারবো না, আপনি সাথে নিয়ে যান। কেউ যোগাযোগ করলে আপনার ঠিকানা দিয়ে দিব, পুলিশ ইন্সপেক্টর বলল। কিন্তু আমি তো ওনাকে আপনাদের দায়িত্বে রাখতে চাই, সালার আপত্তি করে বলল। দেখুন, উনি বয়স্ক মানুষ, যদি কেউ আমাদের সঙ্গে যোগাযোগ না করে তাহলে রাতে কোথায় রাখবো? যদি কিছুদিন লাগে তাহলে, পুলিশ ইন্সপেক্টর বলতে থাকে। সায়দা আম্মা পুলিশকে কথা শেষ করতে দিল না। আমি এখানে থাকবো না বাবা, তোমার সঙ্গে যাব। এখানে কত পুরুষের মাঝে কোথায় বসে থাকবো? সালার তাকে এই প্রথম আতঙ্কিত হতে দেখে। কিন্তু আমি তো একা থাকি, বলতে বলতে থেমে যায়। ফুরকানের বাসার কথা মনে পড়ে। আচ্ছা ঠিক আছে, চলুন। দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে এসে ফুরকানকে কল দেয়। সায়দা আম্মাকে ফুরকানের বাসায় রাখতে চায়। ফুরকান তখন হসপিটালে। ফোনে সালার পুরো পরিস্থিতি জানায়। নৌসিন তো গ্রামে, কিন্তু ব্যাপার না, আমি কিছুক্ষণে আসছি, তাকে আমার ফ্ল্যাটে নিয়ে যাব।
তিনি যুবতী মেয়ে না যে আমার কোনো ঝামেলা হবে। তুমি প্রয়োজনে বেশি সতর্ক, ফুরকান বলল। না, আমি তার আরামের চিন্তা করে বলছি, অকওয়ার্ড যাতে না লাগে ওনার। সালার বলে, লাগবে না ইয়ার, দরকার হলে জিজ্ঞেস করে দেখো, না হলে পাশের ফ্ল্যাটে আলম সাহেবের পরিবারের সাথে রাখবো। যাই হোক, তুমি আসো, তারপর দেখব। সালার মোবাইল রাখার সময় বলল, কোনো ব্যাপার না বাবা, আমি তোমার সঙ্গে থাকতে পারবো, তুমি আমার ছেলের মতো, ভরসা আছে। সায়দা আমার নিশ্চিন্ত ভঙ্গিতে বললেন। জবাবে সালার শুধু হালকা হাসে। রাস্তায় থেমে সালার একটা রেস্টুরেন্ট থেকে খাবার নিল। ক্ষুধায় ওর অবস্থা নাজেহাল। হঠাৎ ওকে অপরাধবোধ ঘিরে ধরে। সায়দা আমার দুপুর থেকে ওর সঙ্গে খাওয়া দাওয়া ছাড়া ঘুরছেন। নিজের ভুল উপলব্ধি করতে পারে। ফেরার পথে এক জায়গায় থেমে আম্মার সঙ্গে ভোজে আপেলের জুস খায়। জীবনে এই প্রথম কোনো বয়স্ক মানুষের সঙ্গে লম্বা সময় কাটানো, বুঝলে এই কাজ সহজ না। ফ্ল্যাটে পৌঁছে যখন সায়দা আমার সঙ্গে খাবার খাচ্ছিল, তখন ফুরকান আসে। তার সঙ্গে ফুরকানের পরিচয় করিয়ে দিয়ে খেতে থাকিও। কিছুক্ষণের মধ্যে ফুরকান সায়দা আমার সঙ্গে খোলামেলা যেভাবে পাঞ্জাবিতে কথা বলছিল, তা দেখে ওর হিংসে লাগে। ফুরকানের মতো মিশুক মানুষ খুব কম দেখেছে। ফুরকানের কথার মাঝে এমন কিছু থাকে যার সামনের মানুষটাকে তার সঙ্গে মন খুলে কথা বলতে বাধ্য করে। এত বছর বন্ধুত্বের পরেও এই গুণ ফুরকানের কাছ থেকে শিখতে পারেনি ও। 10 মিনিটের পর তাদের মাঝখানে সালারের অবস্থান ছিল নীরব দর্শকের মতো। ফুরকান ও সায়দা আমার কথায় ব্যস্ত। ফুরকান ডাক্তার জানার পর সায়দা আমার রোগের তালিকা নিয়ে বসেন। খাওয়া শেষ করে ফুরকানকে দিয়ে মেডিকেল বক্স আনিয়ে তার চেক আপ করিতেও বাধ্য করে। ফুরকান আমাকে বলেনি সে অনকোলজিস্ট। নিজের ধৈর্যশীল স্বভাব মোতাবেক মেডিকেল বক্স এনে প্রথমে ব্লাড প্রেশার চেক করে, এরপর স্টেথোস্কোপ দিয়ে হার্টবিট চেক করে, সবশেষে পালস চেক করে আশ্বস্ত করে তিনি একদম সুস্থ সবল। ব্লাড প্রেশার বা হার্টের কোনো সমস্যা নেই। সায়দা মা হঠাৎ আরও চাঙা হয়ে ওঠে। সালার কিচেনে থালা বাসন ধোয়ার ফাঁকে তাদের কথাবার্তা শুনছিল। লাউঞ্জের সোফায় বসেছিল তারা। ফোনের রিংটোন ভেসে আসে। ফুরকানের ফোন তুলল। অপর পাশে ডক্টর সিফতে আলী। সালাম দেওয়ার পর তিনি বললেন, সালার পুলিশ স্টেশনে সায়দা নামে একজন মহিলা রিপোর্ট করিয়েছেন। ফুরকান অবাক হয়। হ্যাঁ, তিনি এখানে আছে আমাদের সাথে। আল্লাহর শুক্রিয়া, ডাক্তার সিফতি আলী বললেন। সে আমার আত্মীয়। কয়েক ঘন্টা পর ধরে তাকে খুঁজছি। পুলিশের সঙ্গে যোগাযোগ করার পর তারা সালারের নাম আর তার নাম্বার দেয়। ফুরকান তাকে সায়দা আম্মার ব্যাপারে বলল। এরপর ফোনে তার সঙ্গে কথা বলায়। সালার লাউঞ্জে চলে আসে। সায়দা আম্মা ফোনে কথা বলে ব্যস্ত হয়ে পড়েন। ডাক্তার সাহেবের আত্মীয় উনি? ফুরকান নিচু আওয়াজে বলল। ডাক্তার সিফতে আলী সাহেবের? সালার অবাক হয়। হ্যাঁ, তারই। সালার অবশেষে স্বস্তির শ্বাস নেয়। ভাই সব বলছে তোমার সাথে কথা বলবে। সায়দা আম্মা ফোন এগিয়ে দেন। ফুরকান দ্রুত তার হাত থেকে মোবাইল নিয়ে কাগজে কিছু লিখতে থাকে। ডাক্তার সিফতে আলী ঠিকানা বলছিলেন। সায়দা আম্মা একটু অবাক হয়ে লাউঞ্জের দরজায় দাঁড়ানো সালারকে দেখলেন। তুমি কি করছো? তার চোখে ওর অ্যাপ্রনের উপর। সালার একটু লজ্জা পায়। জি, আমি থালা বাসন ধুচ্ছিলাম। কিচেনে ঢুকে অ্যাপ্রন খুলে ফেলে। এমনি তো থালা বাসন ধোয়া প্রায় শেষ। সালার চলো, তাকে দিয়ে আসি। নিজের পেছনে ফুরকানের গলা শুনল। এগুলো পরে এসে করবে। তুমি গাড়ি চাবি নাও, আমি হাত ধুয়ে আসছি। 10 মিনিটে সবাই সালারের গাড়িতে ছিল। ফুরকান সামনের সিটে থাকলেও পেছনে থাকা সায়দা আমার সঙ্গে যথারীতি কথায় ব্যস্ত। একই সঙ্গে সালারকে রাস্তা বুঝিয়ে দিচ্ছিল। দ্রুত গতিতে গাড়ি চালিয়ে 20 মিনিটে মাথায় কাঙ্ক্ষিত মহলের গলিতে গিয়ে পৌঁছে যায়। গলির মাথায় দাঁড়িয়ে করিয়ে ওরা দুজন সায়দা আমার ভেতরে তার বাড়িতে রেখে আসতে যায়। সায়দা আমার এখন কোনো সাহায্য দরকার ছিল না। গলি চেনা তার। গর্ব করে সালারকে দেখতে দেখতে হাঁটছিল। এই যে মিষ্টির দোকান, ট্রেনের সিমেন্ট দেওয়া নতুন ঢাকনা, এই যে পারভেজ সাহেবের বাড়ি। জি, সালার মাথা নিচু করে হেসে সায় জানায়। বলতে পারে না তার বলা সব নির্দেশনা ঠিক ছিল, শুধু এলাকা নিয়ে যাওয়া ছাড়া। বেচারি আমনা নিশ্চয়ই চিন্তার শেষ। লাল ইটের দোতলা এক বাড়ির সামনে থেমে বললেন তিনি।